মানে ফুল কে না ভালোবাসে। হ্যাঁ সেটা তো সেইটার একটা লিঙ্ক সবসময় ছিল। আমি বেশ অনেক কম বয়স থেকেই আমি এসেনশিয়াল অয়েলস যেমনি জ্যাসমিন, ল্যাভেন্ডার, জিরেনিয়াম এইগুলো বাথ ওয়াটারে দিয়ে আমি স্নান করতাম। আচ্ছা তো which is why I never used deodorant বা কিছু as a teenager because I used as a pure essential oils. আর আমি ওইভাবেই একটা আমার চারিপাশে একটা ফ্রেগ্রেন্সের বড্ড ইম্পর্টেন্স ছিল। তো সেই থেকে ফুলের প্রতি ভালোবাসা। তারপরে আই স্টাডি সেটা কি, কিন্তু মানে থ্যাঙ্কফুলি উই আর মানে ব্লেসড উইথ বোথ সাইডস। খুবই ভালো স্কিন আমাদের, মানে আমার ঠাকুমারও যেরকম সুন্দর, আমার দিদিমারও সেরকম সুন্দর ছিল। মায়ের স্কিন এখনো ইজ ভেরি বিউটিফুল, ফ্ললেস, কোনো দাগ নেই। তাও আমার তো অনেক ফ্রেকলস আছে। তো কিন্তু মানে আমি বিলিভ করি একটা খুব সিম্পল এতে যে ক্লেনজিং, টোন, ময়েশ্চারাইজার বা ওই সিটিএম যেটা ক্লেনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং, তো ওইটা প্লাস তার সাথে সানস্ক্রিন। তো আচ্ছা আমার নিজের রেঞ্জ অফ প্রোডাক্টস আছে ঝেলাম লাভস বলে। তো সেখানে আমার একটা ফেস ওয়াশ আছে হানি ট্র্যাপ, তারপরে একটা ফেস মিস্ট আছে সেটাতে যাতে ফ্রেশন আপ করা যায়, আর একটা ওই টোনিং এর ব্যাপার থাকে, প্লাস আমার একটা রোজ অয়েল আছে। আচ্ছা তো ওই রোজ অয়েলটা লাগালে সেই এই তিনটে জিনিস আমি করি। তার সাথে সাথে আমি যদি বাইরে যাই আমি সবসময় সানস্ক্রিন না লাগিয়ে যাই। টায়ার্ড যে কত রাত্রেই ফিরি, আমি মুখ ক্লিন না করে শুতে যাই না। আর আমি খুবই চোখে কাজল পরি, তো সেটাও আমি চুজ করি যাতে এমন কাজল হয় সেটা অর্গ্যানিক, বা সেটা মানে ওটাকেও রাত্রিবেলা একটুখানি তেল দিয়ে আমি যখন মেকআপ তুলি সবসময় তেল দিয়ে করি। আমার ওই রোজ অয়েলটাকে দিয়ে ম্যাসাজ করে তারপরে একটা সফট টিস্যু দিয়ে সেটাকে মুছে নিই। তো তাতে হয় কি যে ড্রাইও হয়ে যায় না স্কিনটা, আর ক্লিনও হয়ে যায়। আমরা যেরকম আগে বল তেলে জলে চান করা যেটা আমাদের হতো, তো সেটাই আমি ভীষণ ফুল ভালোবাসে। আচ্ছা আর যখন মাই মাদার ওয়াজ এক্সপেক্টিং মি, ওনারা দে হ্যাড গন টু কাশ্মীর ফর আ ভেকেশন। তো সেইখানে ফুলের ছবি, হ্যাঁ 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 সেটা উই হ্যাভ গ্রোন আপ। আর মাকে সবসময় দেখেছি যে যেরকম শাড়ি পরেছে তার সাথে একটা ফুল আচ্ছা লাগানো। তো সেটা আই থিঙ্ক গ্র্যাজুয়ালি আফটার হার 30s শি স্টপড, কিন্তু আই ইনহেরিটেড দ্যাট। আর আমি আরম্ভ করি চুলেতে ফ্লাওয়ার ক্লিপ লাগানো একটা, which was from around 2017-16. আচ্ছা হঠাৎ I found that ফুলের নির্যাস দিয়ে করেছিলেন যে আচ্ছা জলেতে ফুল রেখে সেটা কিছু ঘন্টা রেখে সেই ফুলের যে আমরা বলি এনার্জি সেটা জলের মধ্যে গেছে, সেই জলটাকে ব্র্যান্ডি দিয়ে প্রিজার্ভ করে তারপরে সেগুলো স্টক বটলস তৈরি করে এখন আমরা সেগুলো আমাদের স্টোরসে, মানে হোমিওপ্যাথি স্টোরসেও পাওয়া যায়, অ্যামাজনেও পাওয়া যায়। ওইগুলো দিয়ে ওটা করেছিলেন। এসেনশিয়াল অয়েল আর ফ্লাওয়ার এসেন্সেস, বাক ফ্লাওয়ার এসেন্সেস, এটা কিন্তু দুটো আলাদা জিনিস। এসেনশিয়াল অয়েলসটা হচ্ছে গিয়ে তো মানে অ্যাকচুয়াল অয়েলস এক্সট্রাক্টেড ফ্রম দ্য প্লান্ট। অয়েলস বেশিরভাগ সময় আমরা ফ্লোরেতে পাই ফুলেতে, যেমনি জ্যাসমিন, ল্যাভেন্ডার, জিরেনিয়াম, রোজ, লোটাস, এইগুলো সব হচ্ছে গিয়ে, তারপরে নেরোলি, দিজ আর অল ফ্লোরাল এসেনশিয়াল অয়েলস। ফ্লাওয়ার থেকে তার অয়েলটা এক্সট্রাক্ট করা হচ্ছে। অনেক হয় আবার স্পাইসেস, যেমনি ব্ল্যাক পেপার, সিনামন, ক্লোভ, এইগুলোর আবার অয়েলস থাকে। তারপরে গাছের বার্ক যেটা, ছাল, হ্যাঁ, সেডার উড, স্যান্ডেলউড, রোজউড, এইগুলো থেকেও এসেনশিয়াল অয়েলস তৈরি হয়। প্লাস ফ্রুটস, আর স্পেশালি যেগুলো সিট্রাস ফ্রুটস, কারণ প্রত্যেকটা সিট্রাস ফ্রুটে যদি আমরা এটা দেখি, ছালটা দেখি, তার মধ্যে একটুখানি টিপলে অয়েল বেরোবে। আচ্ছা তো ওইখান থেকেও অয়েল আসে। তো দ্যাট ইজ ফ্রেগ্রেন্স, দ্যাট ইজ অয়েলস এক্সট্রাক্টেড ফ্রম ফ্লাওয়ারের একটা কোনো একটা গাছের কোনো পার্ট থেকে, সেটা মানে ক্রাউন চাকরাও বলি। ওটা ইজ দ্য কানেকশন উইথ দ্য ডিভাইন। আচ্ছা তো নিচে হচ্ছে গিয়ে রুট চাকরা উইচ ড্রস ফ্রম দি আর্থ, আর ওটা যেটা মানে মাটি থেকে টানছে একটা চক্র, একটা চক্র আকাশ থেকে টানছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তো ওইভাবে জিনিসটা মানে মাঝখানে মানুষ। হ্যাঁ, আর দ্য অরা অফ দ্য পারসন কিপস এক্সপ্যান্ডিং। আচ্ছা যে যত তার এই চাকরাগুলো ডেভেলপড হবে ততটা তার অরাটাও ভালো হবে। মানে অনেক সময় হয় না, আমরা একটা ঘরে ঢুকলাম বা একজন কারোর সংস্পর্শে এলাম, আসতেই মনে হলো যে একটা দের ইজ এন এনার্জি, ইউ ফিল দ্যাট একটা স্ট্রং এনার্জি সেখানে। বা কারোর সাথে বসে কথা বলতে খুব ভালো লাগলো, আগেন দ্যাট পারসনস এনার্জি। আবার এটাও হয় যে একটা কেউ এলেই কিরকম একটা আনকমফোর্টেবল লাগে, দ্যাট ইজ অগেন এনার্জি, ওই চাকরার এতে। অ্যান্ড হাউ ডাজ ইট এফেক্ট আস, সেটা কখনো কখনো খুব স্ট্রংলিও এফেক্ট করতে পারে, আবার কখনো হতে পারে। হিলিং নিয়েছিলাম একজন খুব সিনিয়র প্রাণিক হিলারের কাছ থেকে, কিন্তু ওনার যে স্টেট অফ লাইফ আর আমার যে এবিলিটি ইন মাই বডি টু অ্যাকসেপ্ট দ্যাট হিলিং, দ্যাট ওয়াজ আ ডিসক্রিপেন্সি।
যার জন্য হিলিং এর পরে আমি ভীষণ ড্রেনড হয়ে গিয়েছিলাম অ্যান্ড আই ওয়াজ কোয়াইট ইল। আস্তে আস্তে মানে ওভার দ্য নেক্সট 2 days ওটা সেটেল করলো, কিন্তু ইট অলসো ডিপেন্ডস যে কতটা আমাদের শরীরটা নিতে পারে বা কতটা আমাদের অরাটা স্ট্রং। মানে অল্টারনেটিভ ট্রিটমেন্টের দিকে হ্যাঁ এটা ব্যাপারটা। হ্যাঁ, এটা হচ্ছে কি অরা এনার্জি। আমি প্র্যাকটিস করি প্রাণিক হিলিং। আর প্রাণিক হিলিং যে সবসময় যে সামনে বসে কাউকে করতে হবে তা নয়, আমি যেখানে আছি তার কথা ভেবে তাকে আমি হিলিং করতে পারি। আচ্ছা, অবভিয়াস উনি যেটা বলেছিলেন যে ডিফারেন্ট কম্বিনেশনে ডিফারেন্ট মানুষকে হিল করা যায়। একটা কম্বিনেশন যেটা ধরুন ইউ মাইট বি অ্যাংরি অ্যাবাউট সামথিং, আমিও হয়তো এখন অ্যাংরি অ্যাবাউট সামথিং, কিন্তু আমাদের অ্যাঙ্গারটা কি থেকে স্টেম করছে সেটা মানে কোনো দেখতে কিছু নিয়ে একটা রাগ, সেটার সোর্সটা কি? সোর্সটা কি, যে সেটা কি জেলেসি নাকি সেটা একটা সেন্স অফ রং ডুইং বা জেলেসি মানে অ্যাঙ্গার টুয়ার্ডস নট বিং এবল টু ডু সামথিং, কি থেকে রাগটা এসেছে, তো সেইটাকে তখন ট্রিট করতে হয়। তারপরে হয়তো কারো জ্বর হয়েছে, তাকে আমরা কি রেমেডি দেবো, কোন ফ্লাওয়ার রেমেডিটা দেবো? অলিভ দেবো বিকজ দ্যাট পার্সন ইজ ফিলিং ভেরি টায়ার্ড, না তাকে স্টার অফ বেথলেহেম দেবো যদি তার মনে হচ্ছে যে আমাকে কেউ দেখার নেই, ওকে, তো সেটাতে দেবো, নাকি হেদার দেবো যেটা সে ভাবছে আমাকে সবাইকার দেখা উচিত, কেউ আসছে না আমাকে দেখতে, একটা কমপ্লেনিং যদি অ্যাটিটিউড থাকে তাহলে তাকে তখন আমরা হেদার দেবো। তারপর অনেকে হয় যে যার জ্বর হয়েছে বড্ড বেশি রেস্টলেস হয়ে যায়, তো সেখানে তাকে ইম্প্যাটিয়েন্স দেওয়া হয় তার ইমপেশেন্সটাকে কমানোর জন্য। ও তারপরে হয়তো অনেকে আছে যারা কিছুই বলবে না, যে তার যতই কষ্ট হচ্ছে সে কিছু বলবে না, তাকে হয়তো ক্লেম্যাটিস দেওয়ার দরকার লাগবে যাতে সে বলে, সরি ওয়াটার ভায়োলেট দেওয়ার দরকার থাকতে পারে। মানে ওয়ান ফর্মুলা ডাজ নট ফিট অল। সেখানে রোম্যান্টিক পোয়েটসরা হ্যাভ ফ্রম শেক্সপিয়ার অনওয়ার্ডস এত কিছুই ফুলের বিষয়ে লিখেছেন যে সেটাও ওয়াজ আ পার্ট অফ মাই গ্রোয়িং আপ। আর দিয়ে তারপরে আই ওয়ার্কড ইন ইন্ডিয়া টুডে বিউটি জার্নালিস্ট হিসেবে, ও তো উইথ হার্পার্স বাজার, গুড হাউসকিপিং, প্রিভেনশন, উইমেন্স হেলথ। তো আফটার 8.5 years অফ ক্যারিয়ার জার্নালিজম এতে, পেঙ্গুইন থেকে আমাকে একবার মানে আই ওয়াজ অ্যাপ্রোচ, ওয়াই ডোন্ট ইউ রাইট আ বুক অন বিউটি। তো অনেক সময় যেটা হতো যে ফুলটা মানে স্পেশালি যেমনি আমাদের ইন্ডিয়ান মাইথোলজিতে যদি দেখি, লোটাস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ, পদ্ম ফুল। আর সেইটা আছে, সেটা ইস্টার্ন এতে আছে, কিন্তু আমরা যদি ওয়েস্টার্ন এতে দেখি সেখানেতে রোজের অনেক একটা আরো বেশি ইম্পর্টেন্স রোজ। ইজিপ্টে ক্লিওপ্যাট্রা ব্লু লোটাস এইসব করেছে, সেটা উই ক্যান ব্লু লোটাস তো আমাদেরও আছে, মানে রাম অফার করেছিলেন ব্লু লোটাস, মানে ওই 108টা পদের একটা কম পড়েছিল, তখন ওই নিজের চোখটা অফার করেছিল, বলেছিল আমি ব্লু লোটাস দিলাম তোমাকে। আমার মনে হয় লোটাসটার এতটা ইম্পর্টেন্স আরো হয়েছে বিকজ লোটাস ফ্লাওয়ারের একটা ইউনিক জিনিস হচ্ছে গিয়ে কজ অ্যান্ড ইফেক্ট, ওটা সিডস অ্যান্ড ফ্রুটস অ্যাট দ্য সেম টাইম। তো ওটার যে কজ অ্যান্ড ইফেক্ট বুদ্ধিজমে ইটস এ ভেরি স্ট্রং কনসেপ্ট, যার ওখানেতে যে দ্য মোমেন্ট ইউ প্লান্ট আ সিড ইউ ক্রিয়েটেড দ্য কজ, তো ওই রকম একটা ব্যাপার। আর তাছাড়া লোটাসটা হয় পাকে, হ্যাঁ, তো ওইটার সিগনিফিকেন্স পদ্ম ফোটে, যে মানে আমরা এই যে সাহা ওয়ার্ল্ডে আছি বা আমরা যে আগেরকারও আমরা যদি দেখি মানে কলিযুগের আগেও যেটা আমরা দেখেছি যে প্রবলেমস যখন আসে সেই প্রবলেম থেকে কিন্তু বেরিয়ে আসে কিছু একটা সুন্দর জিনিস, হাম্বল ব্যাকগ্রাউন্ড থেকে সে যখন ইমার্জ করে সে ওই পাঁক থেকেই উঠে আসে। তো যেটা বুদ্ধিজমের একটা কনসেপ্ট আছে যে ইমার্জিং ফ্রম দ্য মাড। আর লোটাসের আরেকটা সৌন্দর্য হচ্ছে কি, ইউনিকনেস হচ্ছে যে যতই পাকে থাকুক একটা পেটেলে কখনো কাদা থাকবে না, নট এফেক্টেড বাই হোয়াট ইজ অ্যারাউন্ড, এন্ড ইউ স্টিল। খুব বড় কথা বললে, মানে পাকে ফুটেছে পদ্ম কিন্তু পদ্মর গায়ে কখনো মাটি লেগে থাকে না, না সেটা থাকে না। আমার সঙ্গে আছেন আজকে ঝিলাম বিশ্বাস। ঝিলামের অনেকগুলো পরিচয়, এরোমা থেরাপিস্ট, চাকরা হিলার এবং যোগা এক্সপার্ট, তোমার বই তাই বলছে। হ্যাঁ, এবার অ্যারোমা থেরাপিটা তো জানি, ধরো মানে, এবং মানে ঝিলামের রিসার্চ ওয়ার্ক এবং পড়াশুনো, তার পেশা সব কিছুর সঙ্গে ফুল মানে ফ্লাওয়ার ভীষণভাবে যুক্ত। আর বসন্ত এসে গেছে, মানে স্প্রিং এভরিওয়্যার। বসন্ত মানে হচ্ছে চারিদিক ফুলে, আমরা শান্তিনিকেতনের ছবিগুলো দেখছি যে এত বুগানভেলিয়া নানা রকমের, মানে একটা মনে হয় একটা না হেভেনলি একটা ব্যাপার, মানে একটা বেশ স্বর্গীয় একটা ব্যাপার চারদিকে। আর একটা বড় অটম গেল, উইন্টার গেল, তারপরে এই যে একটা মানে ফুলের একদম ফুলে ফেপে ওঠা আর কি। এবার তুমি তো ফুল নিয়ে, যেটা বলছিলাম ওকে, যে ফুলটা ধরো ঘর সাজানোর জন্য নিজে খোপাতে একটা ফুল বাঁধলাম, সাজিয়ে রাখলাম, পেটালস মানে রোজ পেটালস,
হ্যাঁ, বা একটা ফ্লাওয়ার ভাসে ফুল সাজিয়ে রাখলাম, কিন্তু ফুলটা মানে ফ্লাওয়ার মানে ফুল যে আমাদের খুব এসেনশিয়াল একটা জিনিস আমাদের ওয়েলনেসের জন্য, ভালো থাকার জন্য। তুমি এটাও আমাকে বলছিলে যে আমি মানে মেন্টাল থেরাপি বা মানে সাইকোলজিক্যাল ইমোশনাল কোনো সেটব্যাক হলে সেটাও যে ফুল দিয়ে হিল করা যায়, এই বিষয়গুলো বলো। মানে তুমি এটা তোমারই ফিল্ড অফ নলেজ। তো মানে শুরু থেকে শুরু করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমার এক পিসির নাম জুঁই, আচ্ছা। আর এক পিসির নাম মানে আমার মাসির নাম জবা। ও মা ভীষণ ফুল ভালোবাসে। আচ্ছা। আর যখন মাই মাদার ওয়াজ এক্সপেক্টিং মি, ওনারা দে হ্যাড গন টু কাশ্মীর ফর আ ভ্যাকেশন। তো সেইখানে ফুলের ছবি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেটা উই হ্যাভ গ্রোন আপ। আর মাকে সবসময় দেখেছি যে যেরকম শাড়ি পরেছে তার সাথে একটা ফুল আচ্ছা। লাগানো। তো সেটা আই থিঙ্ক গ্র্যাজুয়ালি আফটার হার 30 শি স্টপড, কিন্তু আই ইনহেরিটেড দ্যাট। আর আমি আরম্ভ করি চুলেতে ফ্লাওয়ার ক্লিপ লাগানো একটা, which was from around 2017-16, আচ্ছা। হঠাৎ I found that. আর তাছাড়া আমি মানে ফুল কে না ভালোবাসে, হ্যাঁ সেটা। তো সেইটা একটা লিংক সবসময় ছিল। আর প্লাস আমার ফ্রেগ্রেন্সেস এর প্রতি একটা উইকনেস আছে। আচ্ছা। তো আমি বেশ অনেক কম বয়স থেকেই আমি এসেনশিয়াল অয়েলস যেমনি জ্যাসমিন, ল্যাভেন্ডার, জিরেনিয়াম, এইগুলো বাথ ওয়াটারে দিয়ে আমি স্নান করতাম। আচ্ছা। তো which is why I never used deodorant বা কিছু as a teenager, because I used as a pure essential oils. আর আমি ওইভাবেই একটা আমার চারিপাশে একটা ফ্রেগ্রেন্সের বড্ড ইম্পর্টেন্স ছিল। তো সেই থেকে ফুলের প্রতি ভালোবাসা। তারপরে আই স্টাডিড লিটারেচার, সেখানে রোম্যান্টিক পোয়েটসরা হ্যাভ ফ্রম শেক্সপিয়ার অনওয়ার্ডস এত কিছুই ফুলের বিষয়ে লিখেছেন যে সেটাও ওয়াজ আ পার্ট অফ মাই গ্রোয়িং আপ। আর দিয়ে তারপরে আই ওয়ার্কড ইন ইন্ডিয়া টুডে বিউটি জার্নালিস্ট হিসেবে। ও তো উইথ হার্পার্স বাজার, গুড হাউসকিপিং, প্রিভেনশন, উইমেন্স হেলথ। তো আফটার 8.5 years অফ ক্যারিয়ার জার্নালিজম এতে, পেঙ্গুইন থেকে আমাকে একবার মানে আই ওয়াজ অ্যাপ্রোচ, ওয়াই ডোন্ট ইউ রাইট আ বুক অন বিউটি। তো তখন যে আমি আপনাকে তখন বলছিলাম যে বিউটির ওপরে এতজন এত কিছু লিখেছে, আমি আর কি লিখবো। তো সেইটাই যখন ভাবতে ভাবতে আমাকে তখন আমার যে এডিটর, উই ওয়ার ডিসকাসিং, যে ও বললো যে আমার যেটা মনে হচ্ছে একটা থ্রেড, যে তোমার জীবনে ফ্লাওয়ার্স আর ভেরি ইন্টারলিঙ্ক। তুমি এসেনশিয়াল অয়েলস দিয়ে কাজ করো, বাক ফ্লাওয়ার রেমেডি, সেটা আই উড লাইক টু টক অ্যাবাউট আ লিটল লেটার। আচ্ছা। তো ওই সব নিয়ে তুমি যখন করছো, ইভেন ইয়োর মেডিটেশন যেগুলো তুমি করাও, দ্যাট অলসো ইজ উইথ ফ্লাওয়ার্স। আচ্ছা। তো why don't you write a book on flowers and how to use them in your daily life? সেই থেকেই এই ফুল ফুলপ্রুফ বইটা, এটা একটা- আমার একটা খুব ইম্পর্টেন্ট পার্ট অফ মাই লাইফ। খুব এনজয় করেছি, এবং সত্যি মানে ফুল নিয়ে যে এরকম একটা কমপ্লিট একটা বই হতে পারে, সেখানে হিস্ট্রি আছে, মাইথোলজি আছে, এবং এভরিডে লাইফে আমি কি করে হ্যাঁ। ফুলটা ক্যান বি আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ মাই লাইফ, সেটা এই বইটা পড়লে, ফুল প্রুফ, PHOOLPROOF, খুব ভালো, পেঙ্গুইনে আছে। হ্যাঁ, হ্যাঁ। এবার অ্যারোমা থেরাপি ব্যাপারটা কি বলো? মানে এটাও খুব আমাদের যে নোন একটা ফিল্ড তা কিন্তু নয়, আমরা কমই জানি ঘ্রাণের সঙ্গে যুক্ত, মানে গন্ধ থেকে কোনো রেমেডি যদি হয়, তাই তো? অ্যারোমা থেরাপিটাকে যখন আমরা, বিকজ অ্যারোমা ওয়ার্ডটা আছে আগে বলে, যে ওটা অ্যারোমা মানে স্মেল, তো সেন্ট ওরিয়েন্টেড থেরাপি, সেটা একটা সুপারফিশিয়াল লেভেল। তাছাড়া মানে অনেক কিছু আছে সেন্ট ওরিয়েন্টেড, যেটা স্মেল দিয়ে হিলিংটাতে কি হয়, যে স্মেলটা হয়তো মোমেন্টারিলি একটা, যদি আমি লেবু স্মেল করি, ইভেন যদি আমি খুব লো ফিল করছি, দ্যাট ওই লেমনের ওই যে গন্ধটা বা গন্ধরাজ লেবু, ইমিডিয়েটলি ইট ব্রাইটেনস আপ। মানে শীতকালে অরেঞ্জটা যেরকম একটা দুপুরবেলা ওই অরেঞ্জের এটাকে ছাড়া, বাট ওই যেটা বলছিলাম যে অ্যারোমাটাকে আমরা জাস্ট একটা সুপারফিশিয়াল লেভেলে দেখছি। এসেনশিয়াল অয়েলস এর একটা মেন পার্ট ইজ দ্য অ্যারোমা, কিন্তু যদি আমরা এসেনশিয়াল অয়েলসকে আরো ডিপলি পড়ি, তাহলে ইট ইজ নট জাস্ট অন দ্য লেভেল অফ আ গুড স্মেল, ইট হ্যাজ আ লট অফ হিলিং প্রপার্টিজ। তো সেখানে স্কিনের জন্য কাজে দেয়, চুলের জন্য কাজে দেয়, ইমোশনাল আপহিভেলেও কাজে দেয়। আচ্ছা। প্লাস এনভায়রনমেন্টটাকে যদি, মানে আজকে প্রত্যেক বাড়িতেই লেমন গ্রাস দিয়ে জ্বালানো হয়, বা ক্যাম্ফার দিয়ে আগে যেটা ধুনো দেওয়া হতো আমাদের, সেখানেও একটা মানে এসেনশিয়াল অয়েল বা ফ্রেগ্রেন্সের ব্যাপার আছে। তো ওটা কি করে, যে যখন ইউ ইনফিউজ ইট ইন দ্য রুম, স্পেসটাকেও ক্লিয়ার আউট করে। তো মানে অ্যারোমা থেরাপির অনেক লেয়ার্স আছে, সেটা আচ্ছা। is not just on the fact that it smells good. আচ্ছা।
আর একটু তাহলে প্রথমে যখন শুরু করছি তখন একটুখানি ধরো মানে আমরা একটু হিস্ট্রি আর মাইথোলজিটাও দেখে নিই যে কেন তুমি আজকে এই জায়গাতে এসে কাজ করছো, তার একটা ইতিহাস আছে। তুমি মায়ের কথা বললে, মাসির কথা বললে, মানে মানে একজন তৈরি হয় তার কিছুটা তো অনেকটা পরিবেশ কাজ হ্যাঁ, করে। অ্যাবসলিউটলি। কোনো কিছু ভালো লাগলো সেটা পরিবার থেকে আসে। এবার আমি একটা জিনিস দেখছিলাম যে তুমিও কালকে বলছিলে যে ঋগ্বেদিক হুম। যখন সেই এরাটা চলছিল, মানে সেই বৈদিক যুগ থেকেই ফুলের ব্যবহারটা ছিল, সেটা একটুখানি যদি বলো। আহ, ফুল, মানে ফুল ধরো, ফুল তো মানে ধর্মের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ, মানে হ্যাঁ আমাদের পুজোই হবে না ফুল হ্যাঁ, ছাড়া। ফুল ছাড়া পুজো সেটা হবে না। শুরু হলো কি করে, মানে সেটার কি কিছু জানা যায়? তো ফুলটা প্রথম থেকেই দেখি যে কোনো পুজোতে এতে ফুলের ফুলের ব্যবহার হয়। ব্যবহার আছে। আর অনেক সময় যেটা হতো যে ফুলটা মানে স্পেশালি যেমনি আমাদের ইন্ডিয়ান মাইথোলজিতে যদি দেখি, লোটাস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ, সিম্বল। পদ্ম ফুল। আর সেইটা আছে, সেটা ইস্টার্ন এতে আছে, কিন্তু আমরা যদি ওয়েস্টার্ন এতে দেখি সেখানেতে রোজের অনেক একটা আরো বেশি ইম্পর্টেন্স রোজের। যদিও ইজিপ্টে ক্লিওপ্যাট্রা ব্লু লোটাস হ্যাঁ, এসব করছে, সেটা উই ক্যান ব্লু মানে লোটাস তো আমাদেরও আছে, মানে রাম অফার করেছিলেন হ্যাঁ ব্লু লোটাস, মানে ওই 108টা পদের হ্যাঁ একটা কম পড়েছিল, তো তখন ওই নিজের নিজের চোখটা চোখটা, অফার হ্যাঁ করেছিল, বলেছিল আমি ব্লু লোটাস দিলাম তোমাকে। হ্যাঁ মানে এটা একটুখানি বলো, মানে লোটাসটা দিয়ে যদি শুরু করি, কারণ আমাদের সনাতন ধর্মে তো সত্যি পদ্ম ভীষণ ইম্পর্টেন্ট এবং লোটাস আমাদের ন্যাশনাল ফ্লাওয়ার। আমার মনে হয় লোটাসটার এতটা ইম্পর্টেন্স আরো হয়েছে বিকজ লোটাস ফ্লাওয়ারের একটা ইউনিক জিনিস হচ্ছে গিয়ে যে কজ অ্যান্ড ইফেক্ট, ওটা সিডস অ্যান্ড ফ্রুটস অ্যাট দ্য সেম টাইম। তো ওটার যখন সিডটা হয় তখন ওটা ফ্রুট এটাও ডেভেলপ করে। সেটা একটা বড় জিনিস যে কজ অ্যান্ড ইফেক্ট বুদ্ধিজমে ইটস এ ভেরি স্ট্রং কনসেপ্ট, যার ওখানেতে যে দ্য মোমেন্ট ইউ প্লান্ট আ সিড ইউ ক্রিয়েটেড দ্য কজ। তো ওই রকম একটা ব্যাপার। আর তাছাড়া লোটাসটা হয় পাকে, হ্যাঁ, তো ওইটার পাকে সিগনিফিকেন্স পদ্ম ফোটে। যে মানে আমরা এই যে সাহা ওয়ার্ল্ডে আছি, বা আমরা যে আগেরকারও আমরা যদি দেখি মানে কলিযুগের আগেও যেটা আমরা দেখেছি যে প্রবলেমস যখন আসে সেই প্রবলেম থেকে কিন্তু বেরিয়ে আসে কিছু একটা সুন্দর জিনিস। বা অনেক কষ্ট করে যদি কেউ বড় হয়, অনেক হাম্বল ব্যাকগ্রাউন্ড থেকে, সে ওই পাঁক থেকেই উঠে আসে। তো যেটা বুদ্ধিজমের একটা কনসেপ্ট আছে যে ইমার্জিং ফ্রম দ্য মাড। আর লোটাসের আরেকটা সৌন্দর্য হচ্ছে কি, ইউনিকনেস হচ্ছে যে যতই পাকে থাকুক একটা পেটেলে কখনো কাদা থাকবে না। ও, তো সেইটা ইজ আই থিঙ্ক দ্যাট ইজ দ্য রিজন যে ফ্লাওয়ার সিম্বলিজমে কন্টিনিউটি অফ লাইফ, বা এই যে প্রবলেম থেকে কিছু সুন্দর বেরিয়ে আসা, বা নট অ্যাফেক্টেড বাই হোয়াট ইজ অ্যারাউন্ড অ্যান্ড ইউ এটা স্টিল খুব ব্লুম। বড় কথা বললে, মানে পাকে ফুটেছে পদ্ম কিন্তু পদ্মর গায়ে কখনো মাটি লেগে থাকে না। না, না, সেটা থাকে না। তো সেটাতেই যে মানে যতই আশেপাশে খারাপ কিছু থাকুক, যদি নিজে ইউ আর রুটেড, তাহলে সেটা সুন্দর ব্লুম হবে। গায়ে আর ওই বলি না আমরা গায়ে মেখো না কিছু, ওটা ওই সেটা সরে যায়, ময়লাটা আর থাকে না। মানে এই বিষয়ে আমি আর যাচ্ছি না যে মা দুর্গাকে কেন পদ্মই অফার করা হলো। একটা হচ্ছে যে হয়তো প্রচুর পরিমাণে পদ্ম ফুটতো, হুম। এবং ব্লু লোটাস বলে কি সত্যি কিছু আছে? আমরা তো দেখতে পাই না বোধহয়, পাই কি? ব্লু লোটাস ইজিপ্টে তো হয়, আর এমনিতেও আজকাল অনেক কিছুই মেটামরফোসিস হয়েছে। আর যখন ব্লু লোটাসটা নিয়ে এত রকমের লেখালেখি হয়েছে আগেও, তাহলে নিশ্চয়ই তার একটা আছে, কিছু মানে লাল কমল নীল কমল আমাদের তো আছেই ঠাকুমার গল্পে, ঝুলিতে আছে। ঠাকুমার ঝুলিতে নিশ্চয়ই সেটা কোথাও তার সিগনিফিকেন্স আছে। আর ক্লিওপ্যাট্রাকে তো আমরা দেখি ব্লু লোটাস ধরে, তো হ্যাঁ, ছবিতে হ্যাঁ, তো সেইটার সিগনিফিকেন্স আছে। তো আর যেটা একটা জিনিস মানে আমার যেটা মনে হয় অ্যাজ আ উমেন, যে আমরা ইফ ইউ গো ব্যাক ইন হিস্ট্রি, একজন মানে আ উমেন ইজ অলওয়েজ, তাকে মানে তুমি হয় তাকে ডেইটি হিসেবে দেখলে, অথবা ইউ সি দ্য পার্সন অ্যাজ এ ফলেন ওম্যান। তো ফুলেরও কিন্তু সেই জিনিসটাই আছে যে ফুলকে একটা এক্সল্টেড জায়গাতেও রাখা যেতে পারে, সেটার সাথে মানে বিকজ ফ্লাওয়ার ইজ আ রিপ্রোডাক্টিভ অর্গান, সেটার সাথে মেয়েদেরও কম্প্যারিজন হয়। হ্যাঁ, যে একজন কোনো মহিলাকে বলা হয় ফুলের মতো সুন্দর, একদমই তাই। তারপরে শি হ্যাজ ব্লুমড, বাডিং, এগুলো সব হ্যাঁ, ঠিক, ঠিক, ফিজিওলজিক্যাল ঠিক, ঠিক। ব্যাপার। তো হ্যাঁ, সেখানে ইট ইজ পারহ্যাপস আ মেল কনস্ট্রাক্ট টু পুট উইমেন, যদি পেডেস্টালে রাখা হয় তার সাথে ফুলকে দিয়ে দাও, তাহলে শি ইজ ডিভিনিটি। তো সেইভাবেই মানে আমি জিনিসটাকে ওইভাবে ইন্টারপ্রেট করি।
কিন্তু আবার এখন অনেক এতেও আছে যারা মানে আর্টিস্ট অ্যান্ড পোয়েটস হ্যাভ সিন যে ফুলের এটাকে সিন হিসেবে দেখেছে, বিকজ অ্যাগেন ইটস এ রিপ্রোডাক্টিভ অর্গান। তো সেরকম মানে কত গানই তো আছে ভ্রমরের ওপর আর ফুলের ওপর। তো ওই জিনিসগুলো ইট হ্যাজ ফ্রম দেয়ার। আর একটা কিছুকে পিওর করতে গেলে সেটা যদি মানে ঠাকুরকে অফার করা হয়, দ্যাট বিকামস পিওরিটি। আমরা আড্ডা মারতে মারতে ঝিলাম বলছিল, ঝিলাম নিজেকে আরেকটা পরিচয়ে পরিচিত করতে খুব ভালোবাসে, সেটা হচ্ছে ফ্লাওয়ার উইচ। মানে ফ্লাওয়ার মানে সামথিং ডিভাইন, আর উইচ কথাটার একটা নেগেটিভিটি আছে তার মধ্যে। বা বলো তুমি কি করে সেটা মানে তার সিগনিফিকেন্স কি করে খুঁজে পাচ্ছ আর কি? ছোটবেলা থেকে আমরা বড় হয়েছি ফেরি টেলস পড়ে, একদম প্রিন্সেস টাওয়ারে আছে, প্রিন্সেস এসে সেভ করবে। কিন্তু অ্যাজ আই গ্রু আপ ইন লাইফ আই রিয়েলাইজ যে প্রিন্সেস হয়ে থাকলে হবে না, কুইন হতে হবে আর নিজের ব্যাটল নিজেকেই ফাইট করতে হবে। কোনো নাইট ইন শাইনিং আর্মার এসে তোমাকে সেভ করবে না। না। তো সেইটা প্লাস আমি যখন মানে আই এম ড্রন টু উইচক্রাফট, আর সেটা যত আমি পড়েছি তত আমি বুঝেছি যে উইমেন হু হ্যাভ আ মাইন্ড অফ দেয়ার ওন, আর যারা কিছু একটু অন্যরকম করে, হু ক্রিয়েট সামথিং, দে আর জেনারেলি লেবেলড অ্যাজ উইচেস। ওকে। আর মানে একজনকে আমি ইন্ডিয়াতে আছেন যিনি ইপসিতা রয় চক্রবর্তী, একদম। তো ওনার বিষয়ে অনেক পড়েছি, বা উনি যেভাবে উইচক্রাফট ফলো করেন দ্যাট হ্যাজ বিন অ্যান ইন্সপিরেশন। ওকে। তারপরে জোন অফ আর্কের স্টোরিটা আমার ভীষণ মানে মনে লাগে, যে শি ওয়াজ বার্নড অন দ্য স্টেকস বিকজ দে থট শি ওয়াজ আ উইচ। তারপরে যেটা উইচ হান্টিং হয়েছিল ইউএসএ তে, যে অনেক অনেক মহিলাদের মানে দে ওয়ার কিলড অর দে ওয়ার মানে তাদেরকে বেরোতে দেয়া হয়নি, বা তাদেরকে লেবেল করে দেয়া হয়েছিল অ্যাজ ম্যাড উইমেন অর উইচেস। ওকে। তো দিয়ে সেটাকে মানে এটাও দেখা গেছে যে একটা থ্রু দ্য সেঞ্চুরিজ একটা উইচের অ্যাপিয়ারেন্সকেও কতটা ডিহিউম্যানাইজ করা হয়েছে, যে তার মুখে একটা তিল থাকবে, তার দাঁত থাকবে না। মানে এই কনসেপ্টটার সাথে কোথাও একটা ম্যাকবেথের থ্রি উইচেস, হ্যাঁ হ্যাঁ, ম্যাকবেথই বোধহয় সেট করে দিয়ে গেছে, মানে শেক্সপিয়ার সেট করে দিয়ে গেছে যে উইচ মানে এরম এরম হবে, তারা ভীষণ কুৎসিত হবে। তো এদের ইন্ডিয়াতেও তো উইচ হান্টিং এখনো চলে, যে কোনো মহিলা যদি সে কিছু তার ইটস নট সুপার ন্যাচারাল পাওয়ার্স নয়, এটা আমার মনে হয় সব মেয়েদের মধ্যেই আছে, যে বা ইনফ্যাক্ট সব মানে হিউম্যান বিংস হ্যাভ আ টেন্ডেন্সি, হ্যাভ আ ইনেট এবিলিটি টু হিল পিপল, আর ক্রিয়েটিভিটিও থাকে। সেই ক্রিয়েটিভিটিটা আমরা হয়তো এক্সপ্লোর করি না, কিন্তু যারা করে তাদেরকে উইচ বলা হয়। আর আই টেক ইট উইথ প্রাইড, আমি নিজেকে উইচ বলি, কারণ আমি যেরকম মানে রান্নাঘরেতে নানা রকম এক্সপেরিমেন্টস করে আই ট্রাই টু মেক আ ডিশ, আমি সেরমভাবে এসেনশিয়াল অয়েলস নিয়েও কাজ করে পারফিউম তৈরি করা, হিলিং পোশনস তৈরি করা, সেই সব করি। প্লাস আর একটা জিনিস অফ উইচেস, উই টক অফ স্পেলস অলসো। তো কাস্ট স্পেল, আর স্পেলগুলো যদি আমরা দেখি কিরম হয়, সেগুলো কিন্তু রাইমড হয়, রাইমে থাকে। তো স্পেল ইজ লাইক আ পোয়েম, তো সেইটাও অ্যাজ আ পোয়েট আই হ্যাভ বিন অ্যাট্রাক্টেড টু দ্যাট। তো আমাকে অনেকে বলেছে, যে আমার মাই প্রথমে বলতো যে তুই নিজেকে উইচ কেন বলিস, ওটা একটা নেগেটিভ কননোটেশন, কিন্তু মানে দ্যাট ইজ দ্য পারপাস টু সে যাতে উই ব্রেক ফ্রি ফ্রম দিস শ্যাকলস। এই যে লেবেলগুলো থেকে আমাদের বেরিয়ে আসা খুব দরকার। তো খানিকটা সেটা আমি করেছি উইথ ফুল প্রুফ, আমার প্রথম বইটা দিয়ে। সেকেন্ড বইটাতেও যেটা পোয়েট্রি, সেই দিয়েও আমি করেছি। বাট আই থিঙ্ক মেজর দ্যাট মাই কালার ইজ লাভ। হ্যাঁ, গুড। আচ্ছা, তারপর আর কিন্তু মানে মেজর হু লেট দ্য ডলস আউট। হ্যাঁ, তো ওই হু লেট দ্য ডলস আউটটাই ইজ দ্যাট ইমোশন উইচ আই এম ট্রাইং টু সে, যে ব্রেকিং ফ্রি ফ্রম শ্যাকলস, আচ্ছা, ব্রেকিং ডাউন স্টিরিওটাইপ, যে মানে দ্য কনসেপ্ট যে নিজেকে উইচ কেন বলছো। ওয়াই শুড আ ওম্যান বি রেস্ট্রিক্টেড একটা কনস্ট্রাক্টের মধ্যে, যে উইচের কি খারাপ আছে, সে তো মানে নতুন নতুন জিনিস সে তৈরি করার চেষ্টা করছে, সো হোয়াট ইজ রং উইথ হার। তো সেই জিনিসটা আই ট্রাই টু ব্রেক থ্রু উইথ ফ্রম দ্যাট। আর যেটা লেডি ম্যাকবেথের যেটা মানে ক্যারেক্টারটা আমরা দেখি, যে তাকে দেখানো হচ্ছে যে শি ইজ দ্য ওয়ান হু প্লটেড ইট, দিয়ে ম্যাকবেথকে জোর করেছে টু কিল ডাঙ্কেন, যার জন্য শি ফিলস দ্যাট হার হ্যান্ডস হ্যাভ ব্লাড। তো খানিকটা এই রেপ্রেজেন্টেশন অফ দ্য ওম্যান অলসো, যে হাজবেন্ডের অ্যাম্বিশন আছে, কিন্তু সেটা কি করে ট্রিগার হয়েছে মহিলার মানে ওয়াইফের ডিজায়ার থেকে। শি ইজ মেড ইনটু আ রং পারসন অ্যান্ড ম্যাকবেথ দেন বিকামস আ ভিকটিম। আমরা
অ্যাডাম আর ইভকেও যদি দেখি, ইভের কিউরিওসিটি কেন হয়েছিল, সে কেন রুলস ব্রেক করেছে, সেই জন্য অ্যাডামেরও প্রবলেম হয়েছে যে woman is the trigger for the man to do something wrong, কেন মানে is the man not capable of thinking? একদম। তো সেই রেস্ট্রিকশনস গুলোই সেইগুলোই is something which আমি নিজে পার্সোনালি আই ট্রাই টু ব্রেক থ্রু ফ্রম দেম। আচ্ছা। আর খানিকটা তো সেটা আসে যারা আমরা লিটারেচার নিয়ে ঘাটাঘাটি করি বা আমরা আর্টেতে যারা করি, and lots of other people also they do that. আর আমার মনে হয় ওয়ান অফ দ্য বিগেস্ট থিংস দ্যাট মানে উই শুড বি গ্রেটফুল টু জে.কে. রোলিংস ইজ যে এই উইচক্রাফট, ম্যাজিক, উইজার্ডস সেটাকে শি হ্যাজ নর্মালাইজড অ্যান্ড শি হ্যাজ গ্লোরিফাইড। তো সেখানে যেরকম উইজার্ডও আছে সেরকম সাথে সাথে হারমায়োনি উইচও আছে। আচ্ছা। তো আচ্ছা। ওইগুলোতে আই ফিল যে ইভেন্চুয়ালি উই আর কাইন্ড অফ ব্রিজিং দ্যাট গ্যাপ। আর কোথাও না কোথাও উই আর গেটিং আনহিঞ্জড, উই আর লুকিং ফর ফ্রিডম, উই ওয়ান্ট টু রিরাইট থিংস। ভেরি গুড, মানে একদম এগিয়ে চলো আর কি, এটা একটা নতুন কিছু। আর এবার ফ্লাওয়ারে আসি। আবার ধরো গোলাপ খুব ইম্পর্টেন্ট, মানে গোলাপ মানে মানে রোজ, রোজ মানে ফ্লাওয়ার মানে আমরা বলি না যে শি ইজ লাইক আ রেড রেড রোজ, মানে এরকম আর কি, এরকম মানে রোজ মানে খুব সুন্দর। এবার ক্লিওপ্যাট্রার যে গল্পটা, মানে মার্ক অ্যান্টনিকে ক্লিওপ্যাট্রা টিটিলেট করা বা সিডিউস করা যেটাকে বলা হয়, অ্যাকচুয়ালি ক্লিওপ্যাট্রা সিডিউস করারই চেষ্টা করছিলেন মার্ক অ্যান্টনিকে, তার একটা রাজনৈতিক উদ্দেশ্যও ছিল। এই ক্লিওপ্যাট্রা ক্ষেত্রে রোজটা কিভাবে কাজ করলো, মানে রোজ পেটালস, রোজ। তো এটা যেমনি মানে লেজেন্ড আই গেস, যে কারণ ক্লিওপ্যাট্রার ক্যারেক্টারটাও is a mix of perhaps many other women around that time. তো মানে বলে যে যে বার্জটা বা যে নৌকাতে করে she was going to meet মার্ক অ্যান্টনি, সেটাতে she had মানে drenched that wood with rose oil, যাতে যখন ওটা যাচ্ছে ওই এদিকে মার্ক অ্যান্টনি, before she arrives the scent of roses arrived. So that was the sensuousness, যে ইভেন ওকে দেখার আগেই একটা এরকম ওর গন্ধটা পৌঁছে গেছে মার্ক অ্যান্টনির কাছে, মার্ক অ্যান্টনির কাছে। Again মানে I will say that what a smart way of doing it. একদম, যে মানে আগে থেকে একটা মানে নিজের একটা অরা তৈরি করা। সেটা মানে আমরা পারফিউমটাকে কি বলি, লিভ আ লিটল ফ্রেগ্রেন্স বিফোর ইউ লিভ দ্য রুম। আচ্ছা। তো হ্যাঁ, বা ওটা দ্য পারফিউম অলসো অ্যানাউন্সেস দ্য পারসনস এন্ট্রি, ইট অলসো when the person has exited তখনও সেইখানে ওই স্মেলটা রয়ে যায়। সো দ্যাট ইজ দ্য বিউটি অফ ফ্রেগ্রেন্স। তো আই থিঙ্ক দ্যাট ওয়াজ আ ওয়ান্ডারফুল ওয়ে অফ ডুইং ইট। আর এখানে আরেকটা গল্প যেটা আমার খুব ভালো লাগে, সেটা মুঘল পিরিয়ড, জাহাঙ্গীর আর নূরজাহানের গল্প। তো নূরজাহান ওয়াজ জাহাঙ্গীরস 21st ওয়াইফ, বাট মানে অ্যাকর্ডিং টু মানে 21তম স্ত্রী। হ্যাঁ, আর তারপরে হি ডিডন্ট ম্যারি এনিবডি এলস। আর নূরজাহান রুলড উইথ জাহাঙ্গীর, মানে শোল্ডার টু শোল্ডার। তো ওখানেতে এন্ড শি ওয়াজ নোন অ্যাজ মেহরুনিসা ওই টাইমটাতে। তো একবার একটা ইনসিডেন্ট হয়েছিল, সেটা আগেন আমরা মানে হতে পারে সেটা লেজেন্ড, কিন্তু ইটালিয়ান একজন হিস্টোরিয়ান মানুচি when he was in India ওই টাইমেতে, উনিও বলেন যে মেহরুনিসা ওয়াজ নোন কারণ ওনার খুব শর্ট টেম্পার ছিল। ওকে। তো একটা কোনো ডিসএগ্রিমেন্ট হয়েছে কোর্টে, তো সেখানে শি স্ল্যাপড জাহাঙ্গীর ইন ফ্রন্ট অফ দ্য এন্টায়ার কোর্ট। ওকে। এটা ইন্দু সুন্দরেসেনের একটা বই আছে 21st ওয়াইফ বলে, সেখানে এটার না ফিস্ট অফ দ্য রোজেস, ওইখানে শি হ্যাজ স্পোকেন অ্যাবাউট দিস ইনসিডেন্ট যে শি স্ল্যাপড জাহাঙ্গীর দ্য এম্পারার, আর তখন হ্যার এক্সিকিউশনের ভার্ডিক্ট আসবে। কিন্তু দু একদিন পরে জাহাঙ্গীর একটা কোর্টইয়ার্ডে একটা সবাইকে ডাকলো অ্যারাউন্ড 5:30 ইন দ্য ইভিনিং, আর বলছে যে কোর্টইয়ার্ডের মানে 4টে পাত এসে একটা জায়গায় মিট করছে সেন্টারে, কিন্তু ওই 4টে পাতে রেড রোজেস ওয়ার মানে স্প্রেড আউট। আর ওই 5টা 5:30টার মধ্যে একটা টাইমে দ্য সান রেজ দে ফল অন দ্য লিভস, রোজ পেটালস ইভিনিং এ, মানে গোলাপের পাপড়িগুলোর মধ্যে সূর্যের আভা এসে পড়ছে যখন সূর্য অস্ত যাবে তার আগে, ঠিক তার আগে আগে মানে সানসেটের সময়। আচ্ছা। ওই গোধূলি লগ্ন যেটা আমরা বলি, সেইখানেতে তখন ওই ফ্রেগ্রেন্সটা গোলাপের বেরোয়, and it was like a haze of red roses. আর তো মানে ড্রামাটাইজ করা সিনেম্যাটিক, আই এম শিওর দিস মানে ডিসক্রিপশন ইজ। তো এক তরফ থেকে জাহাঙ্গীর হেঁটে গেছে মাঝে, অন্য তরফ থেকে মেহরুনিসা হেঁটে এসেছে, সো দে মেট মিডওয়ে, দ্যাট ওয়াজ দ্য সিম্বল দ্যাট হি গেভ আউট। আর এটাও বলা হয় যে মেহরুনিসা ডিসকভার্ড রোজ অয়েল। তো মানে রোজ ওয়াটার রাখা ছিল, সেটাতে দেখলো যে একটা ওপরে তেলের একটা ফিল্ম হয়েছে, তো সেইটা যখন তুলে শি অ্যাপ্লাইড ইট অন হার স্কিন, সেটার ফ্রেগ্রেন্সটা ওয়াজ বিউটিফুল।
সো দ্যাটস হাউ রোজ অয়েল ওয়াজ ডিসকভার্ড। কিন্তু আবার এটারও একটা ব্যাক স্টোরি আছে, যে এটা বলে যে নূরজাহানের বা মেহরুনিসার মা ওটাকে ডিসকভার করেছিলেন, বাট বিকজ শি ওয়াজ দ্য কুইন শি অ্যাপ্রোপ্রিয়েটেড ইট। আরেকটা আরেকটা কথা, আরেকটা স্টোরি আছে যে জিসাসের খুব ভক্ত মেরি, মেরি ম্যাগডালেন। হ্যাঁ, সেও জিসাস যখন ক্রুসিফাইড হয় তখন জিসাসের পায়ে এসেনশিয়াল অয়েলসই দিয়েছিলেন, দিয়ে তাকে হিল করার চেষ্টা করছিলেন। এবং জিসাসকে যে পরে আর পাওয়া যায় না, রেজারেকশন হয় জিসাসের, ফিরে আসেন আবার নতুন ভাবে। তাহলে কি হিলড হয়েছিলেন জিসাস, বা ব্যাপারটা কি, মানে ঘটনাটা কি? তো এখানেও ইট ইজ মানে অনেকটা রিলিজিয়াস কনোটেশন তো আছেই রেজারাকশনের সময়। কিন্তু মেরি ম্যাগডালেনও আবার ইজ নট জাস্ট ওয়ান ফিগার, অনেক কিছু মিশিয়ে, মানে 3-4টে মেরিকে মিশিয়ে একটা মেরি ম্যাগডালেনের ক্যারেক্টার করা হয়েছে। জেনারেলি হিস্ট্রি বা মাইথোলজিতে আমরা সত্যি, মানে বিশেষ করে মাইথোলজিতে অনেক কিছুই আমরা ফুল প্রুফ বলতে পারবো না। এক্স্যাক্টলি। আর ওখানে মানে বরাবর একটা ক্যাথলিক চার্চ থেকে যেরকম ভাবে বলা হয়েছিল যে মেরি ম্যাগডালেন ওয়াজ আ ফলেন উম্যান, প্রস্টিটিউট ছিলেন, তাকে জিসাস মানে পিউরিফাইড হার সিনস অ্যান্ড শি বিকেম আ স্ট্রং সাপোর্টার ফলোয়ার অফ জিসাস। কিছু কিছু জায়গায় এতেও বলে যে জিসাসের অনেক কিছু মানে ফান্ডিং যেটা করতে হতো সেটা মেরি ম্যাগডালেন করতো। অনেক রকমের তথ্য আছে, সেটা কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটাতে আমরা গেলে মানে পারবো না সেটা এক্সপ্লেন করতে, কিন্তু নানা রকমের তথ্য আছে। আর এটাও বলে যে জিসাস লিভড ইন ইন্ডিয়া, যে আফটার ক্রুসিফিকেশন উনি নাকি এখানে এসেছিলেন। তো আই ডোন্ট নো ওয়েদার ইট ইজ ট্রু অর নট, বাট ইট ইজ সামথিং দ্যাট উই মে ওয়ান্ট টু এক্সপ্লোর বা থিঙ্ক অ্যাবাউট ইট। তো সেখানে আমরা যেটা দেখি মেরি ম্যাগডালেনকে যেটা রেপ্রেজেন্ট করা হয়, শি অলওয়েজ ক্যারিজ একটা জার, অ্যালাবাস্টার জার, আর শি ওয়াজ নোন অ্যাজ আ হিলার উইথ এসেনশিয়াল অয়েলস। আচ্ছা, তো যেটা আমরা জ্যাটামানসি বলে যে তেলটা, এসেনশিয়াল অয়েলটা জানি, সেইটা ওয়াজ জেনারেলি কেপ্ট ইন মেরি ম্যাগডালেনের ওই জারটাতে। আর শি অ্যানয়েন্টেড, মানে ওইভাবে হিল করতেন অ্যারোমাথেরাপি দিয়ে। আচ্ছা, তো সেই জন্য মেরি ম্যাগডালেনের প্রতিও আমার একটা খুব কৌতূহল আছে। তারপরে যখন ওই ড্যান ব্রাউনের ডাভিঞ্চি কোড গল্পটা এলো, বইটা এলো, তারপরে তো আবার মুভিও এসেছিল। তো ওখানে টম হ্যাঙ্কস ছিল ওটাতে। আর মানে ওই বইটাতেও মেরি ম্যাগডালেনের বিষয়ে অনেক কিছু আছে। ওই লাস্ট সাপার যে সিনটা, যে মিররিং জিসাস, আর ওখানে জানতাম যে সবকটাই ওনার অ্যাপোসেলস, মেল অ্যাপোসেল, বাট উই সি একটা উমেন অ্যাপোসেল আর একদম সেন্টার অফ দ্য টেবিল। তো সেইগুলো দেখলে মানে অনেক কিছু তাতেও আছে। আর এইটা যখন বইটা রিলিজ হলো তখন আমি জেএনইউতে পড়তাম, আর তখন অনেক ওই ছোট ছোট মানে টকসে এই পার্টিকুলার ডাভিঞ্চি কোডেতে মেরি ম্যাগডালেনের কি ক্যারেক্টার, তার কি মানে তার কি রোল, সেই নিয়ে অনেক কথাবার্তা হতো। তো সেখান থেকেও আমার এই মেরি ম্যাগডালেনের প্রতি একটা ইন্টারেস্ট, একটা কিউরিওসিটি, মানে কত বছর আগের কথা, তখনও এসেনশিয়াল অয়েলস ছিল, এবং ফুলটাকে রীতিমতো ভাবে ওয়েলনেসের ক্ষেত্রে তোমরা এখন করছো, এখনো মানে চলছে এই লিগ্যাসিটা, সেটা কত বছর আগে শুরু হয়েছে, তাই না? মানে ফুল আমরাই বরং এখন আমাদের, সত্যি তো আমাদের রোজকার জীবনে আমরা কত ওষুধ খাই, কত কিছু খাই, কিন্তু একটু যদি আমরা এসেনশিয়াল অয়েল বা ফুলটাকে যদি আমরা আমাদের রোজকার জীবনে ব্যবহার করতে সত্যি সত্যি পারি, তাহলে হয়তো ওষুধের প্রয়োজনটা অনেক কমে যায়। হ্যাঁ, সেটা মানে যেটা মানসিকভাবে অনেক ভালো থাকা যায়। এক্স্যাক্টলি। আর সেটাই বাকফ্লা থেরাপি যেটা আমরা করি, ওটা ইটস 1930s এ ডক্টর এডওয়ার্ড বাক বলে একজন হোমিওপ্যাথি একজন ফিজিশিয়ান ছিলেন। তো ওনার যেটা রিসার্চ করে দেখেছিলেন যে সব মানুষদেরকে এক একটা পার্সোনালিটি টাইপে মানে বাঁধা যায়, প্লাস তাদের আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক্সও থাকে। তো উনি দেখলেন যে মানুষের ইমোশনস যখন ডিসব্যালেন্স থাকে তখন সেটা ফিজিওলজিক্যালিও মানে সাইকোলজি থেকে ফিজিওলজিতে ওটা উঠে আসে। আর আমাদের কোনো শরীরে কিছু হলেই ফার্স্ট সিগন্যাল কিন্তু স্কিন আর হেয়ারে বোঝা যায় একদম। তো ডক্টর বাক ওইভাবে উনি 38 ফ্লাওয়ার রেমেডিজ উনি ডিসকভার করেছিলেন ইউরোপে। আর দিয়ে সেই 30টা ফুল নিয়ে কাজ করেছেন, কাজ থেকে থেরাপি হতে পারে বা চিকিৎসা হতে পারে, সোজা কথা। হ্যাঁ হ্যাঁ। আর এগুলো ফুলের নির্যাস দিয়ে করেছিলেন, যে জলেতে ফুল রেখে সেটা কিছু ঘন্টা রেখে সেই ফুলের যে আমরা বলি এনার্জি সেটা জলের মধ্যে গেছে, সেই জলটাকে ব্র্যান্ডি দিয়ে প্রিজার্ভ করে তারপরে সেগুলো স্টক বটলস তৈরি করে এখন আমরা সেগুলো আমাদের স্টোরসে মানে হোমিওপ্যাথি স্টোরসেও পাওয়া যায়, অ্যামাজনেও পাওয়া যায়, ওইগুলো দিয়ে ওটা করেছিলেন। আর
উনি যেটা বলেছিলেন যে ডিফারেন্ট কম্বিনেশনে ডিফারেন্ট মানুষকে হিল করা যায়। একটা কম্বিনেশন যেটা ধরুন ইউ মাইট বি অ্যাংরি অ্যাবাউট সামথিং, আমিও হয়তো এখন অ্যাংরি অ্যাবাউট সামথিং, কিন্তু আমাদের অ্যাঙ্গারটা কি থেকে স্টেম করছে সেটা মানে কোনো দেখতে কিছু নিয়ে একটা রাগ, সেটার সোর্সটা কি? সোর্সটা কি, যে সেটা কি জেলেসি নাকি সেটা একটা সেন্স অফ রং ডুইং, বা জেলেসি মানে অ্যাঙ্গার টুয়ার্ডস নট বিং এবল টু ডু সামথিং, কি থেকে রাগটা এসেছে। তো সেইটাকে তখন ট্রিট করতে হয়। তারপরে হয়তো কারো জ্বর হয়েছে, তাকে আমরা কি রেমেডি দেবো, কোন ফ্লাওয়ার রেমেডিটা দেবো? অলিভ দেবো বিকজ দ্যাট পার্সন ইজ ফিলিং ভেরি টায়ার্ড, না তাকে স্টার অফ বেথলেহেম দেবো যদি তার মনে হচ্ছে যে আমাকে কেউ দেখার নেই, ওকে। তো সেটাতে দেবো, নাকি হেদার দেবো যেটা সে ভাবছে আমাকে সবাইকার দেখা উচিত, কেউ আসছে না আমাকে দেখতে, একটা কমপ্লেনিং যদি অ্যাটিটিউড থাকে তাহলে তাকে তখন আমরা হেদার দেবো। তারপর অনেকে হয় যে যার জ্বর হয়েছে বড্ড বেশি রেস্টলেস হয়ে যায়, তো সেখানে তাকে ইম্প্যাটিয়েন্স দেওয়া হয় তার ইমপেশেন্সটাকে কমানোর ও জন্য। তারপরে হয়তো অনেকে আছে যারা কিছুই বলবে না, যে তার যতই কষ্ট হচ্ছে সে কিছু বলবে না, তাকে হয়তো ক্লেম্যাটিস দেওয়ার দরকার লাগবে, যাতে সে বলে, সরি ওয়াটার ভায়োলেট দেওয়ার দরকার থাকতে পারে। তো এরম ভাবে একটা সিমটমের বা একটা যেটা আমরা দেখছি ম্যানিফেস্টেশন, তার রুট কজটাতে যেতে হয় টু সি যে কেন তার কি হচ্ছে, তখন তাকে সেই বুঝে দেওয়া উচিত। তো মানে ওয়ান ফর্মুলা ডাজ নট ফিট অল, সেটা নানা রকম ভাবে ওটা করতে হয়। ও, এ তো পুরো সায়েন্সই, অ্যাকচুয়ালি তো সায়েন্স। ইট ইজ লাইক সাইকোলজি, একটা হ্যাঁ। সাইকিয়াট্রিক সাইকোলজিস্টের সাথে একটা থেরাপিতে গেলে যেরকম হয়, এটাও বাকফ্লাওয়ার থেরাপিতে আমরা একটা ক্লায়েন্ট যে মানে বা এসেনশিয়াল অয়েলটা ইউজুয়ালি কিভাবে ব্যবহার করবে সে? আচ্ছা, এসেনশিয়াল অয়েল আর ফ্লাওয়ার এসেন্সেস, বাকফ্লাওয়ার এসেন্সেস, এটা কিন্তু দুটো আলাদা হ্যাঁ, থিং। এটা বলো একটু। এসেনশিয়াল অয়েলসটা হচ্ছে গিয়ে মানে অ্যাকচুয়াল অয়েলস এক্সট্রাক্টেড ফ্রম দ্য প্লান্ট। অয়েলস বেশিরভাগ সময় আমরা তে পাই ফুলেতে, যেমনি জ্যাসমিন, ল্যাভেন্ডার, জিরেনিয়াম, রোজ, লোটাস, এইগুলো সব হচ্ছে গিয়ে, তারপরে নেরোলি, দিজ আর অল ফ্লোরাল এসেনশিয়াল অয়েলস, ফ্লাওয়ার থেকে তার অয়েলটা এক্সট্র্যাক্ট করা হচ্ছে। অনেক হয় আবার স্পাইসেস, যেমনি ব্ল্যাক পেপার, সিনামন, ক্লোভ, এইগুলোর আবার অয়েলস থাকে। তারপরে গাছের বার্ক যেটা, ছাল। হ্যাঁ, সেডার উড, স্যান্ডেল উড, রোজ উড, এইগুলো থেকেও এসেনশিয়াল অয়েলস তৈরি হয়, প্লাস ফ্রুটস, আর স্পেশালি যেগুলো সিট্রাস ফ্রুটস, কারণ প্রত্যেকটা সিট্রাস ফ্রুটে যদি আমরা এটা দেখি, ছালটা দেখি, তার মধ্যে একটুখানি টিপলে অয়েল বেরোবে, আচ্ছা। তো ওইখান থেকেও অয়েল আসে। তো দ্যাট ইজ ফ্রেগ্রেন্স, দ্যাট ইজ অয়েলস এক্সট্রাক্টেড ফ্রম ফ্লাওয়ারের কোনো একটা গাছের কোনো পার্ট থেকে। কিন্তু যেটা ফ্লাওয়ার এসেন্স বা বাকফ্লাওয়ার রেমেডি, তাতে কোনো স্মেল নেই। ওটা যেরকমভাবে তৈরি হয় দুটো প্রসেসে হয়, একটা হচ্ছে গিয়ে ফুলগুলো যেগুলো ডেলিকেট ফুল জলে রোদের নিচে রেখে দেওয়া হয় 4 ঘন্টা, আচ্ছা। আর যেগুলো একটু স্টার্ডি হচ্ছে সেগুলোকে বয়েল করা হয়। শাড়ি মানে খুব শক্ত যেগুলো। হ্যাঁ, যেগুলো একটু শক্ত, যেগুলো কাঠ মানে বেশি স্ট্রং, সেগুলোকে আমরা ওটাতে বয়েল করা হয়, দিয়ে সেই যে দিয়ে ফুলগুলোকে উঠিয়ে নিয়ে এবারে যে জলটা রইলো সেটাকে স্টেবিলাইজ করা আর বেশি দিন রাখার জন্য তাতে ব্র্যান্ডি দেওয়া হয়। আচ্ছা। দিয়ে সেইটা দিয়ে মাদার টিংচার তৈরি হলো। এবার মাদার টিংচার থেকে আবার আরো ছোট ছোট বটল নিয়ে সেটাকে ব্র্যান্ডি আরো মিশিয়ে সেগুলোকে স্টক বটলস তৈরি করা হয়, যেগুলো আমাদের এতে মার্কেটে বিক্রি হয়, আমরা সেগুলো কিনতে পারি। আগে মানে আজ থেকে হয়তো 20 বছর আগে খুব একটা কিছু কেউ জানতো না এইটার বিষয়, কিন্তু এখন অনেকেই জানে, অনেকেই ব্যবহার করে। আর তারা ওই রেস্কিউ রেমেডি, যেটা 5টা ফ্লাওয়ার্সের একটা এমার্জেন্সি এটা এসেন্স, সেইটা ব্যবহার করে। ও তো দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আচ্ছা। ফ্লাওয়ার এসেন্সেস অ্যান্ড এসেনশিয়াল অয়েলস। এই যে এসেনশিয়াল অয়েল, সেটা মানে ইউজুয়ালি ব্যবহার কিভাবে করা হয়? মানে একটা তো স্নানের জলে দিয়ে ব্যবহার করা হতে পারে, খাওয়ার ব্যাপারও কি থাকে কিছু? খাওয়াতেও দেয়া যায় এসেনশিয়াল অয়েল, কিন্তু সেটা খুব কেয়ারফুলি মেজার করতে হয়। আচ্ছা। তো যাতে, বিকজ ইট ইজ এসেনশিয়াল অয়েল, ওটা হয়তো 1 থেকে 2 ড্রপ যদি হয়ে যায় বাই চান্স, তাহলে খাবারের পুরো টেস্টটা পাল্টে যাবে। হ্যাঁ, স্বাভাবিক। তো সেইটা উই নিড টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। আর এসেনশিয়াল অয়েল মানে শুড অলওয়েজ বি মিক্সড উইথ আ ক্যারিয়ার, মানে একটা কোনো অন্য তেল, যেমনি নারকেল তেল হলো, অলিভ অয়েল হলো, অ্যাভোক্যাডো হলো, বা হেজেলনাট হলো, তাতে মানে এসেনশিয়াল অয়েলগুলো দিয়ে ডাইলিউট করে তবে লাগাতে হয়। ও Only আচ্ছা। essential oil that you can directly put on your skin is lavender, rose আর jasmine. বাকিগুলো কিন্তু মানে তার সাইড এফেক্টস হতে পারে, যে এসেনশিয়াল অয়েল ক্যান আচ্ছা। বার্ন ইয়োর স্কিন।
ও, তো সেইটার জন্য সবকিছুই এক্সপার্টের গাইডেন্সটা ভীষণ প্রয়োজন হয়। হ্যাঁ, আর যেমনি সিনামন অয়েল ভীষণ স্ট্রং, সেটা যদি মানে হাতে লেগে যায় বা কিছু, তাহলে ইট ক্যান বার্ন দ্য হ্যান্ড। তো আচ্ছা ওটাকে, ওই জিনিসগুলোকে উই হ্যাভ টু ডাইলিউট ইট উইথ কোনো একটা ক্যারিয়ার অয়েলে আচ্ছা দিয়ে আচ্ছা। তারপরে সানফ্লাওয়ার অয়েল বা যেটা আমরা ব্যবহার করি যে অলিভ অয়েল অলিভ অয়েল। ওইসব দিয়ে, বা এমনি জলেতে ডাইলিউট করে সেটা ইউজ করতে হয়, নট টু বি পুট ডিরেক্টলি অন দ্য স্কিন। আচ্ছা, বাহ। আর তারপরে ধরো আরেকটা কথা তুমি বলছিলে তোমার বইতেই থেকেই আমার মানে এটা জেনেছি যে এই যে আধ্যাত্মিকতা মানে স্পিরিচুয়াল যে আমাদের প্র্যাকটিস, রাইট। সেক্ষেত্রে মানে আধ্যাত্মিকতার মধ্যে মানুষ কি চায় যে আমাদের প্রত্যেকের মধ্যেই হয়তো একটা কুণ্ডলিনী আছে, সেটা মানে তার এক্সপ্লোরেশন সেটা সম্পূর্ণভাবে বেরিয়ে আসুক, এবং আধ্যাত্মিকতার মাধ্যমে মানুষ যেটা চেষ্টা করে যে মানে ঈশ্বরের সাথে আমাদের মানে একাত্ম হওয়ার চেষ্টা আমাদের, এবং আমাদের যে মানে জীবন মৃত্যুর যে চক্রটা তার থেকে আমরা যেন বেরিয়ে যাই, যাতে আমরা আর ফিরে না আসি, মানে আবার ফেরত আসা মানে আবার সেই কষ্ট জীবনের যে যেটার জন্য বুদ্ধদেব জীবন মানে মানে মেটেরিয়াল লাইফটা লিভ করেছিলেন, মানে সেই চক্রটা থেকে বেরোনোর জন্যই তো তখন থেকে তার এই যে মানুষ মানে তার চামড়া একদিন কুঁচকে যাবে, সে জীর্ণ হবে, সে শীর্ণ হবে, সে মারা যাবে, সে রোগে ভোগে কষ্ট পাবে, তখন উনি ঠিক করলেন না আমি আর এই সংসারে থাকবো না, বেরিয়ে গেলাম। এবং বুদ্ধদেবের এই চলে যাওয়াটা যে কারণ, সেই যুদ্ধটাই তো চলছে আমাদের নানাভাবে, যে কুণ্ডলিনীটা মানে স্পিরিচুয়ালিজম বা স্পিরিচুয়ালিটি রাদার, তার সাথে এই ডিট্যাচ ফুলের সম্পর্কটা কি আর কি। মানে আমি সোকা গাকাই বুদ্ধিজম ফলো করি, নামীয় আচ্ছা। কেউ চান্ট করি। তো সেখানে কিন্তু আমরা বলছি না যে সংসার থেকে বেরিয়ে গিয়ে অ্যাটেন নির্বাণা, সেটা আমরা বলছি যে, বা যেটা মানে প্রচার করা হচ্ছে, যেটা আমরা বিলিভ করি, যে সব কিছুর মধ্যে থেকে যদি আমি নিজেকে একটা আমার ওই অদ্বৈত বেদান্ত তাই বলে, মানে রামকৃষ্ণদেব ওই মানে ওই স্কুল অফ থটস বা টিচিংও তাই বলছে। আর্থলি ডিজায়ার্স লিড টু এনলাইটেনমেন্ট, যে আচ্ছা। আমাদের মধ্যে থাকবেই ডিজায়ার্স, সেইটা ফুলফিল করার জন্য আমরা হয়তো বুদ্ধিজম নিলাম, কি যে কোনো রিলিজন আমরা নিতে পারি সেটা করতে, কিন্তু দ্যাট ইজ হোয়াট ইজ দ্য হিউম্যান নিড। আর যখন সেগুলো মানে ফুলফিলড হয়, তখন আমাদের ফেথও বাড়ে অন দ্য সাবজেক্ট। তো সেইখানেতে মানে এটা বলছে যে বুদ্ধিজম ডাজ নট সে যে সংসার ছেড়ে এতে গিয়ে হিমালয়ে থাকো, না না। সেই টাইমে এইটা ওয়াজ অ্যাপ্লিকেবল, রিনাউন্সিয়েশন। কিন্তু এখন আমরা যে এতে আছি সেখানে সময়ের মধ্যে আছে, রিনাউন্সিয়েশনটা মানে করার দরকার মানে নেই, সব ত্যাগ করে চলে যাওয়াটা সমাধান নয়। দরকার না। অ্যান্ড মানে উই উইল চুজ টু কাম ব্যাক अगेन অ্যান্ড अगेन টু আচ্ছা। শো টু পিপল, মানে টু এস্টাবলিশ দ্য ল, যে এ নয় যে আমি বেরিয়ে চলে গেলাম, আমি বারে বারে ফিরত আসবো। তাই জন্য সাইকেল অফ লাইফ অ্যান্ড ডেথ যেটা, সেটা ওটা একটা অনেক অনেক বড় কনভারসেশন সেটা হতে পারে, বাট যেটা মানে বিলিভ করা হয় যে লাইফ আর ডেথ ইজ লাইক ওয়েভস, আসছে যাচ্ছে, কিন্তু সমুদ্রের ভেতরেই চলেছে, সেটা সমুদ্র হচ্ছে গিয়ে লাইফ, বার্থ অ্যান্ড ডেথ, ওয়েভস আসছে যাচ্ছে। আচ্ছা। তো সেইটার কনসেপ্ট হচ্ছে ওটা একটু বেশি হায়ার থট, প্রোফাউন্ড থট যাকে বলে। না তুমি এটা বলো যে আমাদের মধ্যে যে কুণ্ডলিনীটা রয়েছে সেটা বেরোনোর ক্ষেত্রে বা মেডিটেশনের ক্ষেত্রে ফুল কিভাবে সহায়ক হয়। তো যেটা আমি করি, যে অনেক সময় যখন আমি মেডিটেশন করি, আমি একটা কোনো ফুলের কথা ভেবে সেটাকে নিয়ে মেডিটেট করি। আবার এটাও আছে যে আমি প্রত্যেকটা চাকরাকে এক একটা ফুল দিয়ে আইডেন্টিফাই করি। চক্রটা কি? তো চাকরা হচ্ছে গিয়ে আমাদের মানে যদি বেসিক দের আর 7 চাকরাস, আচ্ছা। বেসিক ছোট ছোট আরো অনেক, হাতে তালুতে পায়ে সব আমাদের দেহে 7টা চক্র আছে। হ্যাঁ, মানে ওটা হচ্ছে কি এনার্জি ভর্টেক্সেস, আচ্ছা। মানে এনার্জি পয়েন্টস। ওটা যে একটা কোনো ফিজিক্যাল কোনো কিছু জিনিস না, ইটস নট অ্যানাটমি, ওটা একটা এনার্জি আছে। তো সেটা সব থেকে যেটা একদম নিচের রুট চাকরা যেটা, সেটা ঠিক আমাদের টেল বোনের তলায় পেরিনিয়াম যেটা, ওইখানটাতে ইট ইজ লোকেটেড। আর সেটার কালার হচ্ছে গিয়ে লাল। আর ওটা ইট টেক্স কেয়ার অফ আমাদের যেগুলো ব্লাড রিলেটেড, মাসকিউলার সিস্টেম, স্কেলেটাল সিস্টেম, এইগুলো দেখে। তারপরে হচ্ছে গিয়ে স্বাদিষ্ঠান, উইচ ইজ জাস্ট বিলো দ্য নেভেল, আর সেটা হচ্ছে গিয়ে দ্য সেক্স চাকরা, বা সেটাতে ডিজায়ার, তাই জন্য স্বাদিষ্ঠান কথাটা বলছি। আর সেটার কালার হচ্ছে গিয়ে অরেঞ্জ। তো সেইটা টেক্স কেয়ার অফ দ্য রিপ্রোডাক্টিভ অর্গানস ইন আর বডি, আচ্ছা। বা আর সেন্সুয়ালিটি, আচ্ছা। সেটা ওখান থেকে ডেভেলপ করে। তারপরে হচ্ছে গিয়ে যেটা আমাদের সোলার প্লেক্সাস বা মণিপুরা চাকরা,
ও তো সেইটা হচ্ছে কি ওটা হচ্ছে কি আমরা গাট যেটা বলি, আমাদের ফিউয়েল ফায়ার, আচ্ছা ওটার কালার হচ্ছে কি হলুদ, মানে আচ্ছা সিম্বলিক কালার। আর সেখানেতে মানে ইটস অলসো সিম্বল অফ ফায়ার, যে আমাদের ডাইজেশন এসবও আসে, প্লাস আমাদের রাগ ইমোশনস এগুলো ওই গাট বেতে থাকে। তো ওইটা হচ্ছে গিয়ে ইজ আ, মানে কি বলবো, যে ট্রানজিশন, ওটা লোয়ার 3 চাকরাস, তারপরে হচ্ছে গিয়ে হার্ট চাকরা, which is denoted with the color green বা কখনো কখনো পিঙ্ক। ও আর ওটা হচ্ছে গিয়ে আমাদের মানে স্বাদিষ্ঠানটার হচ্ছে কি যদি প্যাশন হয়, তাহলে হার্ট চাকরাটা হচ্ছে গিয়ে কম্প্যাশন। আচ্ছা তো মানে লিমিটেড লাভ, কোনো কিছু এক্সপেকটেশন, এক্সপেকটেশন লেস লাভ, সেইটা হচ্ছে গিয়ে হার্ট চাকরাটা। হার্ট চাকরাটা যতটা ওপেন আপ করে, তত বাকি মানে ফ্লো ফ্রম দ্য টপ 3 চাকরাস টু দ্য ডাউন 3 চাকরাস, ওটার মুভমেন্টটা ভালো হয়। এবার তারপরে আসছে হার্টের পরে থ্রোট চাকরা, সেটার হচ্ছে গিয়ে ব্লু কালার, লাইট ব্লু টার্কোয়াইজ। ও তো ওটার হচ্ছে গিয়ে যে আমি কি এক্সপ্রেস করছি। তো যারা হয়তো আছে যেমনি মানে কোনো কিছু আনপ্লেজেন্ট বলতে গেলে আমাদের গলায় একটুখানি আমরা কেশে নিই, তো দ্যাট ইজ আ হার্ট থ্রোট চাকরা অ্যাক্টিভিটিং। ও থ্রোট চাকরা যে প্রবলেম হতে পারে, থাইরয়েড, এসব, যখন লোকে তার নিজে কি বলতে চায় সেই জিনিসটা ঠিক করে এক্সপ্রেস না করতে পারে, হয় তাকে সাপ্রেস করা হয়েছে, অথবা সে অনেক কিছু বলে কিন্তু আসল কি ম্যাটারটা সেটা সে বলতে পারে না। তারপরে আমরা আসছি থার্ড আই চাকরা, উইচ ইজ ডিপ ব্লু ইন কালার। আর ওটা হচ্ছে গিয়ে আমাদের ইনসাইট, থার্ড আই, যে টু লুক থ্রু থিংস, টু হ্যাভ দ্যাট উইজডম। আর তারপরে হচ্ছে গিয়ে ওপরে একদম যেটা সহস্রা চাকরা, পার্পল কালারের, সেটা মানে ক্রাউন চাকরাও বলি। ওটা ইজ দ্য কানেকশন উইথ দ্য ডিভাইন। আচ্ছা তো নিচে হচ্ছে গিয়ে রুট চাকরা, উইচ ড্রজ ফ্রম দি আর্থ। আর ওটা যেটা মানে crown মাটি chakra- থেকে টানছে একটা চক্র, একটা চক্র আকাশ থেকে টানছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা তো ওইভাবে জিনিসটা মানে মাঝখানে মানুষ। হ্যাঁ। আর দ্য অরা অফ দ্য পার্সন কিপস এক্সপ্যান্ডিং, আচ্ছা যে যত তার এই চাকরাগুলো ডেভেলপড হবে, ততটা তার অরাটাও ভালো হবে। মানে অনেক সময় হয় না, আমরা একটা ঘরে ঢুকলাম বা একজন কারোর সংস্পর্শে এলাম, আসতেই মনে হলো যে একটা দের ইজ এন এনার্জি, ইউ ফিল দ্যাট একটা স্ট্রং এনার্জি সেখানে। বা কারোর সাথে বসে কথা বলতে খুব ভালো লাগলো, আগেন দ্যাট পার্সনস এনার্জি। আবার এটাও হয় যে একটা কেউ এলেই কিরকম একটা আনকমফোর্টেবল লাগে, দ্যাট ইজ অগেন এনার্জি, ওই চাকরার এতে। অ্যান্ড হাউ ডাজ ইট এফেক্ট আস, সেটা কখনো কখনো খুব স্ট্রংলিও এফেক্ট করতে পারে, আবার কখনো এ হতে পারে। যেমনি আমি একবার হিলিং নিয়েছিলাম একজন খুব সিনিয়র প্রাণিক হিলারের কাছ থেকে, কিন্তু ওনার যে স্টেট অফ লাইফ আর আমার যে এবিলিটি ইন মাই বডি টু অ্যাকসেপ্ট দ্যাট হিলিং, দ্যার ওয়াজ আ ডিসক্রিপেন্সি, যার জন্য হিলিংয়ের পরে আমি ভীষণ ড্রেনড হয়ে গিয়েছিলাম, অ্যান্ড আই ওয়াজ কোয়াইট ইল। আস্তে আস্তে মানে ওভার দ্য নেক্সট 2 days ওটা সেটেল করলো। কিন্তু ইট অলসো ডিপেন্ডস যে কতটা আমাদের শরীরটা নিতে পারে বা কতটা আমাদের অরাটা স্ট্রং। মানে অল্টারনেটিভ ট্রিটমেন্টের দিকে হ্যাঁ, এটা ব্যাপারটা। হ্যাঁ। আচ্ছা সেটা তো এটা হচ্ছে কি অরা, এনার্জি বডি যেটা আমরা বলি। সেক্ষেত্রে ধরো টাচ থেরাপি আছে, তারপরে আকুপাংচার, ওই জিনিসগুলো আছে। ওইগুলো তো আরেকটাও খুব বলো, আরেকটাও থেরাপি খুব ফেমাস রেকি। হয়েছে, রেকি। হ্যাঁ, সেগুলো এখনো আছে নিশ্চয়ই। হ্যাঁ, হ্যাঁ, এগুলো এখনো আছে। আমি প্র্যাকটিস করি প্রাণিক হিলিং। আর প্রাণিক হিলিং যে সবসময় যে সামনে বসে কাউকে করতে হবে তা নয়, আমি যেখানে আছি তার কথা ভেবে তাকে আমি হিলিং করতে পারি। আচ্ছা অবভিয়াসলি ফেস টু ফেস হয়তো জিনিসটা একটু স্ট্রঙ্গার হবে, কিন্তু তার কোনো মানে নেই যে আমি যদি দূরে বসে থাকি আমি সেটা পারবো না করতে। তো ও এরকম কিছু হয়েছে যেটা এতদিন পৃথিবী জানতো না, নতুন কিছু আবিষ্কার হলো, এরকম কিছু কি হয়েছে ফুল নিয়ে? না না, সেরম কিছু ঠিক হয়নি, কিন্তু যেমনি একটা ফুল আজকাল খুব মানে পপুলার হচ্ছে, হচ্ছে গিয়ে মরিঙ্গা, আমাদের সজনে ফুল। সজনে ফুল থাকলে যে যে হাম বা এই পক্স বা এই জাতীয় জিনিসগুলো তারপরে হয় না। সজনে ফুলের ডাঁটা চচ্চড়ি, এগুলো তো আমরা খাই, কিন্তু এখন মরিঙ্গা স্যুপ খুব ফেমাস, যে ডাঁটা দিয়ে স্যুপ। আমি রিসেন্টলি আমার ভাইয়ের কাছে গেছিলাম, তো আমার আচ্ছা সিস্টার ইন ল আমাকে ও বললো যে এই স্যুপটা খেয়ে দেখে বলতো কি। তো আমি প্রথমে বলছি আনিয়ন অ্যান্ড পটেটো স্যুপ, যে না না ওইসব কিছু না, দিয়ে আমাকে 3-4টে গেস করালো, আমি নানা রকম এক্সোটিক জিনিস বলছি, ও বলছে এটা হচ্ছে গিয়ে ডাঁটা দিয়ে আর ডাল দিয়ে স্যুপ। হ্যাঁ, মানে বললো যে এই তো সজনে ডাঁটা এত হেলদি, তাই জন্য। তো মানে এইগুলো যে এতটা হঠাৎ সজনে ডাঁটার এত একটা ফ্যাসিনেশন, যে নানা রকম বলে সেটা রান্না করা হচ্ছে, সেটা সিন্ধি খাবারও আছে, আমাদের সজনে ডাঁটা তরকারিও আছে, নানাভাবে
মরিঙ্গা ফ্লাওয়ার্সকে নিয়ে এক্সপেরিমেন্ট করা ওটা আমরা ইংলিশে বলছি, আর বাংলায় হচ্ছে সজনে ফুল, সজনে ফুল যেটা, হ্যাঁ যেটা এই সময় মানুষ ভীষণ খায়, বাজারে মানে একদম হট কেকের মতন বিক্রি হয়। হ্যাঁ তার কারণটা হচ্ছে প্রিভেনশন আছে প্রচন্ড, মানে আটকে দেবে আর কি। আর আরেকটা হচ্ছে ঝিলামকে যেটা জিজ্ঞেস করতেই হবে, ঝিলাম ওর স্কিনটা কিভাবে রক্ষণাবেক্ষণ করে, মানে মেনটেন করো, অসম্ভব ব্রাইট। আর হাউ ডু ইউ টেক কেয়ার অফ ইউর স্কিন অ্যাকচুয়ালি, মানে সেক্ষেত্রে ফুলের কতটা প্রভাব আছে? আর বা মানে অ্যাকচুয়ালি মানে তোমার মায়ের মায়ের একটা এটাও বলতে পারো আর কি, যে তোমার মা একজন খুব নামকরা মেকআপ আর্টিস্ট, ন্যাচারালি সেই সূত্র ধরেই কি এই স্কিন, সেক্ষেত্রে ফুলের কতটা প্রভাব আর কতটা তুমি নিজে খুব কনসিয়াসলি অ্যাভয়েড করো, বা এবং কোনটা তুমি অবশ্যই মানে মানে ইনটেক করো, যেটা তুমি অবশ্যই মানে নিজে খাও বা সেটা ব্যবহার করো। মানে আমার স্কিনটা আমার মনে হয় হেরিডিটারি, মানে আমার বাবার সাইড থেকে মা তাই side বোধহয় থেকে। হয়, স্কিন বোধহয় বাবা মার সূত্র ধরেই আমরা পাই। মানে আমি জানি না সেটা কি, কিন্তু মানে থ্যাঙ্কফুলি উই আর মানে ব্লেসড উইথ বোথ সাইডস, খুবই ভালো স্কিন আমাদের। মানে আমার ঠাকুমারও যেরকম সুন্দর, আমার দিদিমারও সেরকম সুন্দর ছিল, মায়ের স্কিন এখনো ইজ ভেরি বিউটিফুল, ফ্ললেস, কোনো দাগ নেই। তাও আমার তো অনেক ফ্রেকেলস আছে। তো কিন্তু মানে আমি বিলিভ করি একটা খুব সিম্পল এতে, যে ক্লেনজিং, টোন, ময়েশ্চারাইজার, বাট ওই সিটিএম যেটা ক্লেনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং, তো ওইটা প্লাস তার সাথে সানস্ক্রিন। তো আচ্ছা, আমার নিজের রেঞ্জ অফ প্রোডাক্টস আছে ঝেলাম লাভস বলে, তো সেখানে আমার একটা ফেস ওয়াশ আছে হানি ট্র্যাপ, তারপরে একটা ফেস মিস্ট আছে, সেটাতে যাতে ফ্রেশন আপ করা যায়, আর একটা ওই টোনিং এর ব্যাপার থাকে, প্লাস আমার একটা রোজ অয়েল আছে। আচ্ছা, তো ওই রোজ অয়েলটা লাগালে, সেই এই তিনটে জিনিস আমি করি। তার সাথে সাথে আমি যদি বাইরে যাই, আমি সবসময় সানস্ক্রিন না লাগিয়ে যাই না। তো আচ্ছা। সানস্ক্রিনটা আমি করি, কারণ সানস্ক্রিন অনেক ইভলভ করেছে, অনেক রকমের ফর্মুলাস এসে গেছে, যেগুলো লাইট ওয়েট, যেগুলোতে হয়তো একটুখানি টিন্ট আছে, সেটাতে মেকআপ বেস করেও করা যায়। আমি মানে খুব একটা কিছু ফাউন্ডেশন ইউজ করিনি কখনোই, বাট তার মানে এই নয় যে আমি সেটাকে কোনো কিছু খারাপ চোখে দেখি। আমার ফাউন্ডেশনটা আমার দরকার পড়েনি, বা মেনলি কেন আমি ইউজ করবো হচ্ছে কি আমার ফ্রেকেলসগুলোকে কাভার করার জন্য। কিন্তু আমার তাতে কোনো, আই ডোন্ট ওয়ান্ট টু কাভার দ্য ফ্রেকেলস। সেটা আগেন আমার ওই রেবেলিয়ন স্ট্রিক থেকেই আসে, যে ওটা আমি করি না। তারপর আরেকটা জিনিস যেটা আমি মানে অলওয়েজ ডু ইট, নো ম্যাটার হাউ টায়ার্ড, যে কত রাত্রেই ফিরি, আমি মুখ ক্লিন না করে শুতে যাই না। আর আমি খুবই চোখে কাজল পরি, তো সেটাও আমি চুজ করি যাতে এমন কাজল হয় সেটা অর্গ্যানিক, বা সেটা মানে ওটাকেও রাত্রিবেলা একটুখানি তেল দিয়ে আর আমি যখন মেকআপ তুলি সবসময় তেল দিয়ে করি, আমার ওই রোজ অয়েলটাকে দিয়ে ম্যাসাজ করে তারপরে একটা সফট টিস্যু দিয়ে সেটাকে মুছে নিই। তো তাতে হয় কি, যে ড্রাইও হয়ে যায় না স্কিনটা, আর ক্লিনও হয়ে যায়। আমরা যেরকম আগে তেলে জলে চান করা যেটা আমাদের হতো, তো সেটাই আমি ফলো করি। আর খাওয়ার ক্ষেত্রে বলো, জল বা ফল বা খাবার, তেল কম। ফলটা এখন হচ্ছে কি, আমাদের বিশ্বাস বাড়ির আমরা কেউই ফল খেতে খুব একটা কিছু ভালোবাসি না, তবে মানে খেতে হয়, বিকজ এখন সবকিছুই পেঁপের হেলদি। খুব বড় একটা কোয়ালিটি আছে। পেঁপে আমি ছুঁই না। তো আচ্ছা। আমি যেটা খাই হচ্ছে গিয়ে আপেল, অরেঞ্জ, আর গ্রেপস কখনো হলো, কিন্তু মানে আর স্ট্রবেরি এক্সোটিক, এটা কিন্তু সেটা খুবই মানে দরকারে পড়ে, যখন সামনে কেউ আছে বলছে তুই খা, তখন সেটা খাই। আর তাছাড়া আমি জলটা অনেক খাই। তো আচ্ছা। সেটা কিপ মাই সেলফ হাইড্রেটেড। আর যেহেতু আমাকে এত ট্রাভেল করতে হয়, তো তাই জন্য আমি একটু করে ঘি ডেফিনেটলি খাই রোজ। কারণ নালে এই আমি মানে মাসে 20 দিন হয়তো আমি ট্রাভেল করছি ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় অ্যাজ এ ট্রেনার, কর্পোরেট ট্রেনার। তো সেখানে তো কর্পোরেট ট্রেনারের কথা, ট্রেনিং এর কথা বলছিলে, মানে কি ট্রেনিংটা কি নিয়ে করো মানে? সফট স্কিলস, আচ্ছা। কর্পোরেটেতে সফট স্কিলস, যেমনি কমিউনিকেশন, কোলাবোরেশন, তারপরে কিভাবে প্রেজেন্টেশন দেবে, বডি ল্যাঙ্গুয়েজ আচ্ছা, কি, ওই আচ্ছা। সবগুলো আই ট্রেন ফর দ্যাট। মানে ফিনিশিং স্কুল যেগুলো ডিল করে। হ্যাঁ, বাট এটাও যে মানে ডে টু ডে আমরা কিভাবে আমাদের ইন্টারাকশনস গুলো চেঞ্জ করি, কারণ মিস্টার ডেল কার্নেগি, যিনি অথর অফ হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল, আচ্ছা। তো ওনারও যে প্রিন্সিপালস গুলো, সেগুলো বেসড, মানে আমরা বলি হিউম্যান রিলেশন প্রিন্সিপালস। তো সেখানে হাউ টু বি আ ফ্রেন্ডলিয়ার পারসন, হাউ টু বি আ লিডার, হাউ টু বি আ পারসন যে সবার সাথে সবাইকে নিয়ে মেনে চলে। এতে নিজেকে ঠান্ডা রাখতে হবে কি করে, টেম্পার কিভাবে কন্ট্রোলে রাখতে হবে, এইটা কি বলো, মানে এই ক্ষেত্রে তুমি কি গাইডেন্স দিয়ে থাকো?
এটাতে প্রথমত গাইডেন্সটা আমার নয়, মিস্টার কার্নেগি যা লিখে গেছেন এত বছর আগে, 110 আচ্ছা বছরের ওপরে, আচ্ছা, ওনারই ভ্যালিউজ গুলো আমরা করি। আর এটাতে যেমনি একটা জিনিস থাকে মানে যে উনি বা কি রেমেডি দেখিয়েছেন বা পথ উনি যেটা বলেন দেখিয়েছেন? যে হচ্ছে গিয়ে যে ফার্স্ট অফ অল বি আ গুড পারসন। আর টু বিগিন মানে একটা প্রথমত হ্যাভ আ স্মাইল অন ইয়োর ফেস। লোককে কমপ্লিমেন্ট দিতে শিখতে হয়, বাট একটা কমপ্লিমেন্ট যেটা ইজ অলওয়েজ ব্যাকড উইথ অ্যান এভিডেন্স। আমি যদি আপনাকে আজকে বলি যে আপনি ভীষণ ভালো, আপনার হয়তো প্রথম এতে ভালো আছে, আমাকে খুব ভালো, কিন্তু আমি কেন আমি বলছি সেই জিনিসটা যদি আমি দিই, তখন ইট উইল স্টে উইথ ইউ যে আমি কেন আপনাকে ভালো বলছি। তো এইরকম কয়েকটা জিনিস আছে। তারপরে যে অন্য লোকের কথা শোনা, যে সে কি বলতে চাইছে। এখন কি হয়েছে আমাদের, যেরকম আমরা ওয়ার্ল্ডে আছি, যে লিসনিং এবিলিটিটা একদম নেই আমাদের। যে মানে আমরা শুনতে চাই না। শুনতে চাই না বা ডিস্ট্রাক্টেড হয়ে যায়। আর যখন কেউ রেগে কিছু বলছে, তখন আমাদের মাথায় চলে আর এটার পাল্টা জবাব কি দেব। তো সেইটা না ভেবে যে কি বলছে আগে সেটা বুঝি, সেটা ক্ল্যারিফাই করি, তাকে জিজ্ঞেস করি যে আপনি কি এটা বলছেন, কারণ আমরা তো মাথায় অন্য কিছু ভেবে নিতে পারি। তারপরে তাকে সেটাকে বোঝানো যে আমিও আপনার কথাটাতে আই আই হ্যাভ এমপ্যাথি উইথ ইউ। তারপরে তাকে সলিউশন দেওয়া। যে বাট ফার্স্ট থিং যে আমরা যাতে ঠিক করে লোকের কথা শুনি। যখন আমরা কারোর কথাটাকে ইগনোর করি বা না শুনি, দ্যাট ইজ দ্য ওয়ার্স্ট থিং দ্যাট উই ক্যান ডু। তো ওইটা মানে যেটা আমার মনে হয় যে সব থেকে বড় হচ্ছে গিয়ে যে হাউ ডু ইউ আর ইউ লিসনিং টু পিপল। আর আজকালকার দিনে টাইম ইজ মোস্ট ইম্পর্টেন্ট। সেখানে আমি যদি সেই টাইমটা কাউকে দিতে পারি টু হিয়ার হোয়াট দ্য পার্সন ইজ গোয়িং থ্রু, তাহলে মানে আই থিঙ্ক আই ডু আ গুড সার্ভিস।